আমি তো মামা অসুস্থ। খারাপ ধরনের এপিলেপসি। ডাক্তাররা বলেন গ্র্যান্ড মল। একেকবার যখন অ্যাটাক হয়, ভয়ংকর অবস্থা হয়। অসুখের জন্য চাকরি-টাকরি সব চলে গেছে। অ্যাটাক কি খুব ঘন ঘন হয়? আগে হতো না, এখন হচ্ছে। চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো মামা নেই। ডাক্তাররা কড়া ঘুমের ওষুধ দেন। এগুলি খেয়ে খেয়ে মাথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই, কিন্তু যখনই বাইরে থেকে বাসায় যাই তখনই আমি দেখি বিশাল এক আম গাছ। চোখে দেখেন? জি, দেখি। শুধু গাছটা দেখি তাই না, গাছে পাখি বসে থাকে সেগুলিও দেখি। ওরা কিচিরমিচির করে সেই শব্দ শুনতে পাই। বলেন কি? মোর্শেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু যেতে ইচ্ছে করে না। তারপর শুনেছি ওরা অনেক টাকা নেয়। জমানো টাকা খরচ করে করে চলছি তো মামা, প্রায় শেষ হয়ে এসছে। আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা। উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি। বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে, মনটা খারাপ হবে। এখানে বসে থাকতেই ভালো লাগছে। বেশ, তাহলে বসে থাকুন। মোর্শেদ সাহেব ইতস্তত করে বললেন, মামা আপনি কি একটু এশার সঙ্গে কথা বলে দেখবেন? কোনো লাভ হবে না জানি, তবু যদি একটু। আমি বলবো, আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বিক্রি করে দেবো বলে ঠিক করেছি। হাতে একেবারে খালি হয়ে গেছে। দেখবেন তো কাউকে পাওয়া যায় কিনা। বিয়ের সময় কিনেছিলাম। এশার খুব ছবি তোলার শখ ছিল, ওর জন্যই কেনা। আচ্ছা, দেখবো ক্যামেরা বিক্রি করা যায় কিনা। থ্যাঙ্কস মামা। আপনি সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের সঙ্গেও একটু কথা বলবেন, কত টাকা নেন এসব। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলাম। মোর্শেদ সাহেব পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন। দূর থেকে দৃশ্যটা দেখতে ভালো লাগছে, কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়ে দিয়েছিল। কার্ডটা হারিয়ে ফেলেছি। নিতুর কাছ থেকে ঠিকানা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসতে হবে। নিতুর সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের নাম ইরতাজুল করিম। নামের শেষে ABCD অনেক অক্ষর। এতগুলি অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হবার কথা, কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসি খুশি। মুখে জর্দা দেয়া পান। বিদেশি ডিগ্রিধারী ভদ্রলোকেরা জর্দা দেয়া পান খান না, আর খেলেও বাড়িতে চুপি চুপি খান। কেউ এলে দাঁত মেজে বের হন। এই ভদ্রলোক দেখি বেশ আয়েশ করে পান খাচ্ছেন এবং পিক করে অ্যাশট্রেতে পানের পিক ফেলছেন। তার চেম্বারটাও সুন্দর, অফিস অফিস লাগে না, মনে হয় ড্রয়িং রুম। ডাক্তার সাহেবের ঠিক মাথার উপর ক্লদ মনের আঁকা ওয়াটার লিলির বিখ্যাত পেইন্টিংয়ের প্রিন্ট। প্রিন্ট দেখতেই এত সুন্দর, আসলটা না জানি কত সুন্দর। আমি ডাক্তার সাহেবের সামনে চেয়ারটায় বসলাম। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, কেমন আছেন হিমু সাহেব? জি ভালো। ইয়াজ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেকদিন আগেই আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিলেন। তাও একবার না, দুবার। তাদের মতো ফ্যামিলি থেকে যখন দুবার টেলিফোন আসে তখন চিন্তিত হতে হয়। আমি চিন্তিত হয়েই আপনার জন্য অপেক্ষা করছি। আরাম করে বসুন তো। আমি নড়ে চড়ে বসলাম। ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আসতে এত দেরি করেছেন কেন? টাকা পয়সা ছিল না, তাই দেরি করেছি। আপনি কত টাকা নেন তা তো জানি না। আমি অনেক টাকা নিই, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার মিসেস নিতু নিয়েছেন। আমি তাহলে অসুস্থ? ওনার তো এই ধারণা। আপনার কি ধারণা ডাক্তার সাহেব? আপনার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা না বলে ধরতে পারবো না। কথাবার্তা বলেই ধরতে পারবেন? হ্যাঁ, পারবো। পারা উচিত। অবশ্যই আমার প্রশ্নের উত্তরে আপনাকে সত্যি কথা বলতে হবে। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অধিকাংশ লোক তাই করে। সাইকিয়াট্রিস্টদের বিভ্রান্ত করার চেষ্টা করে। বিভ্রান্ত করার চেষ্টা দেখেই তো আপনার ধরতে পারার কথা। লোকটি কী চায়, তার সমস্যা কী? ধরতে চেষ্টা করি, সবসময় পারি না। মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম। সেই ব্রেন কেমন জটিল তা কি আপনি জানেন হিমু সাহেব? জানি না, তবে আঁচ করতে পারি। না, আপনি আঁচও করতে পারেন না। মানুষের ব্রেনে আছে 1 বিলিয়ন নিউরন। একেকটি নিউরনের কর্মপদ্ধতি বর্তমান আধুনিক কম্পিউটারের চেয়েও জটিল। বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারার কথাও না। এখন আমরা কথা বলা শুরু করি। আপনি বেশ রিল্যাক্সড ভঙ্গিতে নিজের কথা বলুন তো শুনি। যা মনে আসে বলতে থাকুন। নিজের কথা বলুন, নিজের বাবা-মা, আত্মীয়স্বজনের কথা বলুন, বন্ধু-বান্ধবের কথা বলুন। চা খেতে খেতে, সিগারেট খেতে খেতে বলুন। আমাকে কি কোচে শুইয়ে নিতে হবে না? না, ওইসব ফ্রয়েডীয় পদ্ধতি বাতিল হয়ে গেছে। আপনি শুরু করুন। আপনার কি তাড়া আছে ডাক্তার সাহেব? না, আমার কোনো তাড়া নেই। অন্য সব রোগী বিদায় করে দিয়েছি। আপনি হচ্ছেন বিশেষ এক রোগী। ভেরি স্পেশাল।
চা দিতে বলি নাকি কফি খাবেন? চা কফি কিছুই লাগবে না। যা শুনতে চাচ্ছেন বলছি। দুভাবে বলতে পারি। সাধারণভাবে কিংবা ইন্টারেস্টিং করে। কিভাবে শুনতে চান? সাধারণভাবেই বলুন। ইন্টারেস্টিং করার প্রয়োজন দেখছি না। আমার ধারণা এমনিতেই ইন্টারেস্টিং হবে। আমি কি পা উঠিয়ে বসতে পারি? পারেন। আমি জীবন ইতিহাস শুরু করলাম। ডাক্তার সাহেব, আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ। সাইকোপ্যাথ। এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। তার মাথায় কী করে যেন ঢুকে গেল মহাপুরুষ তৈরি করা যায়। যথাযথ ট্রেনিং দিয়েই তা করা সম্ভব। তার যুক্তি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাকাত, খুনি যদি শিক্ষা এবং ট্রেনিংয়ে তৈরি করা যায় তাহলে মহাপুরুষ কেন তৈরি করা যাবে না? অসুস্থ মানুষদের চিন্তা হয় সিঙ্গেল ট্র্যাকে। তার চিন্তা সেই রকম হলো। তিনি মহাপুরুষ তৈরির খেলায় নামলেন। আমি হলাম তার একমাত্র ছাত্র। তিনি এগুলেন খুব ঠান্ডা মাথায়। তার ধারণা হলো আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এই জাতীয় ট্রেনিং দিতে দেবেন না। কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলেন মানে? মেরে ফেললেন। কি বলছেন এসব? আমি অবশ্যই মাকে খুন হতে দেখিনি। তেমন কোনো প্রমাণও পাইনি। বাবা প্রমাণ রেখে খুন করবে এমন মানুষই না। খুব ঠান্ডা মাথার লোক। তার মাথা এত ঠান্ডা যে মাঝে, মাঝে আমার মনে হয় হয়তো তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থ মানুষ এত ভেবেচিন্তে কাজ করে না। অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না। তারপর বলুন, আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই ইন্টারেস্টিং। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, হাসছেন কেন? আমি বললাম, গল্প বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না। আপনি নিশ্চিন্ত থাকুন। যা বলছি সবই সত্যি। আপনাকে গল্প ছাড়াই আমি বিভ্রান্ত করতে পারি। করুন তো দেখি। আমি হাসিমুখে কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছোট মেয়ে কিছুক্ষণ আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন? জি বলছি। ইরতাজুল করিম সাহেব অ্যাশট্রেতে পানের পিক ফেলতে, ফেলতে বললেন, হিমু সাহেব, আপনি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন। লাইন এনগেজড পাওয়া যাচ্ছে। ডাক্তার সাহেবের চোখ মুখ শক্ত হতে শুরু করেছে। তিনি রিসিভার নামিয়ে রাখছেন। আবার ডায়াল করছেন। আমি সিগারেট ধরিয়ে আগ্রহ নিয়ে ডাক্তার সাহেবকে দেখছি। ডায়াল করতে, করতে তিনি আমার দিকে সরু চোখে তাকাচ্ছেন। লাইনটিতে তার ১০ মিনিটের মতো লাগলো। এই ১০ মিনিটে তিনি ঘেমে গেলেন। কপাল ভর্তি ফোঁটা, ফোঁটা ঘাম। লাইন পাওয়ার পর তিনি কাঁপা গলায় বললেন, কে? কে? ওপাশে কথা শুনতে পাচ্ছি না। তবে ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপাশে তার স্ত্রী ধরেছেন। ডাক্তার সাহেব বললেন, কেমন আছো? সবাই ভালো? সুজি কী করছে? টিভি দেখছে? আমার আসতে দেরি হবে। আচ্ছা, রাখি। তিনি রিসিভার নামিয়ে রেখে রাগী গলায় বললেন, আমার ছোট মেয়ে সুচি ভালো আছে। টিভি দেখছে। আপনি আমাকে ভয় দেখালেন কেন? ভয় তো দেখাইনি। বিভ্রান্ত করেছি। আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন। কাজেই দেখুন, বিভ্রান্ত করতে চাইলে আমি করতে পারি। আমি কি আমার জীবন বৃত্তান্ত বলবো? না আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন? বলুন, সংক্ষেপে বলুন। ডিটেইলসে যেতে হবে না। সংক্ষেপেই বলছি। বাবা আমাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন। আমাকে সংসার, চারপাশের জীবন, অপরূপ প্রকৃতি প্রসঙ্গে নিরাসক্ত করতে চাইলেন। কীভাবে? বুদ্ধি খাটিয়ে আসক্তি কাটানোর তিনি নানা পদ্ধতি বের করেছিলেন। সংক্ষেপে বলতে বলছেন বলেই এই পদ্ধতিগুলো আর বর্ণনা করছি না। একটি পদ্ধতি বলুন তো। একবার বাবা আমার জন্য একটা তোতা পাখি আনলেন। আমার বয়স তখন ৪ কিংবা ৫। আমি পাখি দেখে মুগ্ধ। বাবা বললেন, তোতা খুব সহজে কথা শিখতে পারে। তুই ওকে কথা শেখা। রোজ এর কাছে দাঁড়িয়ে বলবি, হিমু, হিমু। একদিন দেখবি সে সুন্দর করে তোকে ডাকবে, হিমু, হিমু। আমি মহা উৎসাহে পাখিকে কথা শেখাই। একদিন সত্যি, সত্যি সে পরিষ্কার করে ডেকে উঠল, হিমু, হিমু। আমি আনন্দে কেঁদে ফেললাম। বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে একটানে মাথাটা ধরে আলাদা করে ফেললেন। ডাক্তার সাহেব চাপা গলায় বললেন, মাই গড! আমি হাসিমুখে বললাম, আপনি চাইলে আরও ২-১টা পদ্ধতির কথা বলতে পারি। বলবো? না থাক, আমি আর শুনতে চাচ্ছি না। মানুষের চরিত্রের ভয়ঙ্কর দিকগুলি আমি যেন জানতে পারি, বাবা সেই ব্যবস্থাও করলেন। কিছু ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠালেন। তারা সম্পর্কে আমার মামা। পিশাচ চরিত্রের মানুষ। বলতে পারেন আমি আমার জীবনের একটি অংশ পিশাচদের সঙ্গে কাটিয়েছি। তবে মামারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, যাকে বলে অন্ধ স্নেহ। পাগলদের বিচিত্র মানসিকতা যেন আমি ধরতে পারি সেজন্য তিনি প্রায়ই বাসায় পাগল ধরে নিয়ে আসতেন। যত্ন করে ২ দিন ৩ দিন রাখতেন। একজন এসেছিল ভয়াবহ উন্মাদ।
সে রান্নাঘর থেকে বটি এনে আমার গায়ে কোপ বসিয়েছিল। পিঠে এখনো দাগ আছে। দেখতে চান? না, আজ বরং থাক। আর শুনতে ভালো লাগছে না। ১ সপ্তাহ পর ঠিক এই দিনে আবার কথা বলব। আমি ডায়েরিতে লিখে রাখলাম। একটু রাত করে আসুন ১০টার দিকে। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যান। আমার নিজের শরীরও ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার গল্প আমাকে এফেক্ট করেছে। যাবার আগে শুধু বলে যান, আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? আমি উঠে দাঁড়াতে, দাঁড়াতে বললাম, সফল হয়নি। বাবার এক্সপেরিমেন্টে ত্রুটি ছিল। তিনি মানুষের অন্ধকার দিকগুলিই আমাকে দেখাতে চেয়েছিলেন। আলোকিত দিক দেখাতে পারেননি। আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ যে আমাকে শেখাবে ভালোবাসা, আনন্দ, আবেগ এবং মঙ্গলময় মহাসত্য। আমি নিজে এখন সেই রকম মানুষই খুঁজে বেড়াচ্ছি। পাচ্ছি না। পেলে বাবার এক্সপেরিমেন্টের ফল দেখতে পারতাম। আপনি বিশ্বাস করেন মহাপুরুষ হওয়া সম্ভব? হ্যাঁ, করি। ডাক্তার সাহেব, আরেকটা কথা আপনাকে বলা দরকার। আমি কিন্তু মাঝে, মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি। কিছু একটা বলি, তা লেগে যায়। আপনাকে যখন বললাম, আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে, তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তাই ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোট মেয়ে। আমি জানতাম না আপনার কয়টি মেয়ে আছে। কাকতালীয় ব্যাপার হিমু সাহেব। ঠিক কাকতালীয় নয়। আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন? না। আপনি একবার আমাকে বিভ্রান্ত করেছেন। আমি দ্বিতীয়বার আমাকে বিভ্রান্ত করার সুযোগ আপনাকে দেব না। আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তবে আমাকে বোকা ভাবারও কারণ নেই। আমি হেসে ফেললাম। ডাক্তার বললেন, "আপনি কোথায় যাবেন বলুন? আসুন আমার সঙ্গে আপনাকে নামিয়ে দিই।" চলুন। বেশিরভাগ ডাক্তাররা নিজের গাড়ি নিজেই চালান। শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সেরকম সবাইকে রোগী ভাবেন। গাড়িও তাদের কাছে রোগীর মতো। নিজের রোগী অন্যকে দিয়ে ভরসা পান না বলে তারা নিজেদের গাড়ি নিজেরাই চালান। তবে ইনি ব্যতিক্রমী ডাক্তার, কারণ তার গাড়ি ড্রাইভার চালাচ্ছে। তিনি হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসে আছেন। আমি তার পাশে বসলাম। "পান খাবেন হিমু সাহেব?" "জি না।" পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রোগী আমাকে ধরিয়ে দিয়ে গেছে। আমি জন্মেও পান খেতাম না। সেই রোগী রূপার তৈরি এক পানের কৌটা বের করে বলল, "পান খাবেন ডাক্তার সাহেব?" আমি কৌটা দেখে মুগ্ধ হয়ে একটা পান নিলাম। সেই থেকে শুরু। এখন দিনরাত পান খাই। পান কেনা হয় পণ হিসেবে। সব বড় জিনিস ছোট থেকে শুরু হয়। ঠিক বলেছেন। You start by killing a bird. You end by killing a man. আপনি নামবেন কোথায়? যেকোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি? পার্টিকুলার কোথাও নামতে যাচ্ছেন না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার এক বন্ধুকে কি আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। উনি কি আপনার মতো? না, আমরা কেউ কারোর মতো নই ডাক্তার সাহেব। আমরা সবাই আলাদা। আমার কাছে আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগাঁয়ে, একতলা বাসা। উনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোককে একবার নিয়ে আসবেন। আচ্ছা আনবো। হিমু সাহেব। জি? চলুন আমার সঙ্গে। আমার বাসায় চলুন। একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না, আপত্তি নেই। আমরা ধানমন্ডি ৩ নম্বর রোডে কম্পাউন্ড দেয়ার দোতলায় একটা বাসার সামনে থামলাম। গেটটা খোলা। গেটের সামনে জটলা হচ্ছে। জানা গেল এ বাড়ির ছোট মেয়েটা কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পড়ে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার ইরতাজুল করিম ছুটে ভেতরে চলে গেলেন। আমি একা, একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব প্রায় সঙ্গে, সঙ্গে ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, "চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে। আজ এই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্য গরম পানি করেছে।" আমি বললাম, "খুব বেশি পড়েছে?" ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, "হ্যাঁ।" তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন আমরাও হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, "আপনাকে হাসপাতালে যেতে হবে না। সরি, আপনাকে আজ ডিনার খাওয়াতে পারছি না।" মোর্শেদ সাহেব সম্ভবত বাসায় ফেরেনি। এখন সবে সন্ধ্যা। যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। এই অস্থিরতা শুধু মানুষের বেলাতেই যে হয় তা না, পশু পাখিদের ক্ষেত্রেও হয়। সেই কারণেই হয়তো সব ধর্মে সন্ধ্যা হলো উপাসনার সময়। মনের অস্থিরতা দূর করে মনকে শান্ত করার এক বিশেষ প্রক্রিয়া। পরম রহস্যময় মহাশক্তির কাছে আবেদন, আমাকে শান্ত করো, আমার অস্থিরতা দূর করো। দিনের কর্মসমাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অস্তে সন্ধ্যাবেলায় বুঝিব তোমারই সনে। খোলা গেট দিয়ে ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, তবে দরজায় তালা নেই। কয়েকবার ধাক্কা দিতেই মোর্শেদ সাহেব দরজা খুলে দিলেন।
মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। "কি ব্যাপার মোর্শেদ সাহেব?" "কিছু না ছোট মামা, আসুন ভেতরে আসুন।" "শরীর খারাপ?" "জি, দুপুরে একবার এপিলেপটিক সিজার হলো। মেঝেতে পড়েছিলাম, ঘরে কেউ ছিল না।" "একা থাকেন?" "জি।" "বাতি জ্বালাননি কেন?" "সন্ধ্যাবেলা বাড়িঘর অন্ধকার দেখলে ভালো লাগে না।" মোর্শেদ সাহেব বাতি জ্বালালেন। আমি বসতে বসতে বললাম, "আপনার আত্মীয়স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন না? আপনি অসুস্থ মানুষ, একজন কারো তো আপনার সঙ্গে থাকা দরকার।" "ছোট ভাই আছে, সে কানাডায় থাকে। ছোট বোন ঢাকাতেই আছে, ওর নিজের স্বামী সংসার আছে। ওকে বিরক্ত করতে ইচ্ছা করে না। আমি হলাম সবার বড়।" "এসার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে?" "জি, দেখা হয়েছে। ও এসেছিল।" "নিজেই এসেছিল? বাহ! ভালো তো। ওর দাদিমাকে নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সই আমাদের দুজনের জন্যে মঙ্গলজনক। আমিও দেখলাম এসা ঠিকই বলছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছে না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই। পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি এসার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে গিয়ে এই কাগজপত্র সই করে এসেছি। ভালো করেছেন। এসার জন্য হয়তো ভালো করেছি, আমার জন্যে না। আমার মনটা খুব খারাপ। মামা, আপনাকে চা করে দিই। ঘরে আর কিছু নেই, শুধু চা। শুধু চাই দিন। রান্নাবান্না কি আপনি নিজেই করেন? চাটা নিজে বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। সেখানেও বেশিদিন যাওয়া যাবে না, গেলেই টাকার জন্যে তাগাদা দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটা বিক্রির ব্যবস্থা করেছেন? এর সঙ্গে আলাদা একটা জুম লেন্স আছে। লেন্সটা আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? না, 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 তা হয় না। ছোট ভাই তো। আপনি ক্যামেরা বিক্রি করার ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে, তখন কি করবেন? আমি বেশিদিন বাঁচব না ছোট মামা। আমার শরীর খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কী উপসর্গ? মাথার ভেতরে ঝিঁঝি পোকা ডাকে। ঝিঁ, ঝিঁ শব্দ হয়। সবসময় যদি হতো তাহলে আমি অভ্যস্ত হয়ে যেতাম। সবসময় হয় না, মাঝে, মাঝে হয়। আমি চা খেলাম। মোর্শেদ সাহেবের ঘর-দুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো। দেখতে ভালো লাগে। মোর্শেদ সাহেব। জি ছোট মামা? আপনার ঘর তো খুব সুন্দর করে সাজানো। দেয়ালে ছবি নেই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত। ছবি ছিল, অনেক ছবি ছিল। সব এশার ছবি। এশা বলল, "আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তা পারবে না। তাছাড়া তুমি নিশ্চয়ই আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলো তুমি আমাকে দিয়ে দাও।" আমি দিয়ে দিলাম। "ভালো করেছেন। চলুন আমরা এখন বের হই।" "কোথায় যাব?" "আমরা একটা চেনা ভাতের হোটেল আছে। আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। ওদের রান্না খুবই ভালো। তার চেয়ে বড় কথা, বাকিতে খাওয়া যাবে। মাস পড়লেই টাকা দিতে হবে না। একসঙ্গে দিলেই হলো।" মোর্শেদ সাহেব উজ্জ্বল মুখে বললেন, "চলুন। ক্যামেরাটা কি এখন দিয়ে দেব?" "দিন।" মজদুমি আমাকে দেখেই গম্ভীর মুখে বললেন, "হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে।" "প্রাইভেট কথা শুনবো, তার আগে আপনি আমার এই ভাগ্নেকে দেখে রাখুন। এর নাম মোর্শেদ। এ আপনার এখানে খাবে। টাকা পয়সা একসময় হিসাব করে দেওয়া হবে। আপনি খাতায় লিখে রাখবেন।" মজদু মিয়া বিরস মুখে অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, "অন্যদিকে তাকিয়ে আছেন কেন?" "আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে।" "বলুন প্রাইভেট কথা, শুনছি।" "আসেন, বাইরে আসেন।" আমি মোর্শেদকে বসিয়ে বাইরে এলাম। মজনু মিয়া দুঃখিত গলায় বলল, "আমি আপনাকে খুবই পেয়ার করি হিমু ভাই।" "তা জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ হয়েছে। কাজটা আপনি কি করলেন?" "কোন কাজ?" "ওই দিন দুপুর রাতে মোস্তফাকে বললেন মোরগ পোলাও করো। আপনারা ৭টা মানুষ মিলে ৪টা মুরগি খেয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন। ৪ মুরগির জন্য মজনু মিয়া মরে যাবে না। তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বললেন আমি ২ দিন হোটেলে আসবো না। বলেন নাই?" "বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না। আপনাকে বললে কি হতো? আমি সাবধান থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হয়?" "অ্যাক্সিডেন্ট হয়েছিল?" মজনু মিয়া বিরক্ত মুখে বলল, "আপনি এমন একটা ভাব ধরলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ। কামেলা তুমি, এটা আর কেউ না জানুক, আমি জানি। আপনার যে খাতির করি, ভালোবাসা থেকে যতটা করি, ভয়ে তার চেয়ে বেশি করি। কখন কী ঘটনা ঘটবে এটা আপনি আগেভাগে জানেন। জানেন না?" আমি কিছু বললাম না। মজনু মিয়া বলল, "আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে। রিকশা থেকে পড়ে পা মচকে যাবে। তারপরেও আমাকে না বলে অন্য সবারে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? বেশি ব্যথা পেয়েছেন? অল্পের জন্য পা ভাঙে নাই, মচকে গেছে।
7 দিন হয়ে গেছে এখনো ঠিকমতো পা ফেলতে পারি না। চিলিক দিয়ে ব্যথা হয়। আপনার প্রাইভেট কথা শেষ হয়েছে মজনু মিয়া? জি, শেষ হয়েছে। আবার এক বন্ধুকে নিয়ে এসেছেন। দেখে তো মনে হয় মাথা আউলা। ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা করবে। ইয়াদ কি এখনো আসে? তাকে তো আসতে নিষেধ করেছি। না, উনি আর আসে না। উনি আছেন কেমন? জানি না কেমন, অনেকদিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। মজনু মিয়া, ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা মিনোল্টা। সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেশি ভাত। ভাতের ছবি তুলবেন? পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি। ধবধবে সাদা। মজনু মিয়া বিরক্ত হয়ে বলল, আপনি বড় উল্টাপাল্টা কথা বলেন হিমু ভাই। আগা মাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? জি না। জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। ভাগনা দিলেও আমি নিব না হিমু ভাই। আসেন চা খান। নাকি ভাত খাবেন? ভালো সরপুটি আছে। ভাত খাবো না, ক্যামেরা বিক্রির চেষ্টা করতে হবে। চলি মজনু মিয়া। আমি চলে গেলাম তরঙ্গিনী স্টোরে। মুহিব সাহেব নেই। নতুন একটি ছেলে বিরস মুখে দরজা বন্ধ করছে। রাত মাত্র 11টা। এর মধ্যেই দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন? সে সরু চোখে তাকালো, কিছু বলল না। মুহিব কোথায়? ওনার চাকরি চলে গেছে। উনি কোথায় আমি জানি না। চাকরি চলে গেল কেন? জানি না, মালিক জানে। আপনি ওনার কে হন? কেউ হই না। টেলিফোন করতে এসেছি, টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5টা টাকা যদি আপনাকে দিই তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ডায়াল ঘোরাতে ঘোরাতে বললাম, মুহিবকে বদলে আপনাকে নেওয়া মালিকের ঠিক হয়নি। আপনার হলো চোর স্বভাব। মাত্র 5 টাকার জন্যে মালিকের নিষেধ অমান্য করেছেন। 100 টাকার জন্যে দোকান খালি করে দেবেন। লোকটা আমার দিকে ভীতু চোখে তাকাচ্ছে। আমি তাকে আগ্রাহ্য করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার ইরতাজুল করিম বলছেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু, চিনতে পারছেন? পারছি, কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত দুপুরে আমি রসিকতা পছন্দ করি না। এটা কিন্তু সাধারণ ক্যামেরা না। এর সঙ্গে দুজন মানুষের ভালোবাসার এবং ভালোবাসার ভঙ্গের ইতিহাস জড়ানো আছে। আমি আপনাকে সস্তায় দেব। খট করে শব্দ হলো। ডাক্তার ইরতাজুল করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টায় আমি নিতুকে টেলিফোন করলাম। নিতু আমার গলা খুব ভালো করে চেনে। তবু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। নিতু তৎক্ষণাৎ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিকই করেছেন। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা। টেলিফোনে বলা যাবে? টেলিফোনে বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন। গাড়ি পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে। আপনি কি একটা ক্যামেরা কিনবেন? কি কিনবো? ক্যামেরা, সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা। অটোমেটিক ম্যানুয়াল দুটাই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করলেন? চোরাই মাল নয়, জেনুইন পার্টির ক্যামেরা। কিনবেন কিনা বলুন। আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই? সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি আগ্রহী। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড় লোক, সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেসব পুরনো কোট বিক্রি হয় তাদের বড় ক্রেতা হলেন কোটিপতিরা। তারাই আগ্রহী ক্রেতা। কোটিপতিদের সম্পর্কে আপনার খুব ভ্রান্ত ধারণা হিমু সাহেব। কোটিপতিদের কোনো কিছু সম্পর্কেই আগ্রহ থাকে না। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্কে যেতে যাচ্ছি না। আপনার ক্যামেরা আমি কিনবো না। তবে কত টাকা আপনার দরকার আমাকে বলুন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 1,500 দিতে পারবেন? এখন পাঠাবো? জি, পাঠিয়ে দিন। কোথায় আছেন ঠিকানা বলুন। আমাকে পাঠাতে হবে না, আমি এক ভদ্রলোকের ঠিকানা দিচ্ছি, তার ঠিকানা পাঠিয়ে দিলেই হবে। আমি মোর্শেদ সাহেবের ঠিকানা দিলাম। টেলিফোনে শুনতে পাচ্ছি নিতু খসখস করে লিখছে, হিমু সাহেব। জি। আপনার একটা চিঠি পাঞ্জাবির পকেটে ছিল, পেয়েছেন? ইয়াদকে দিয়ে পাঠিয়েছিলাম। পেয়েছি। পড়েছেন? পুরোটা পড়তে পারিনি, অর্ধেকের মতো পড়েছি। আপনি কি আমাকে বিশ্বাস করতে বলছেন যে পুরো চিঠি আপনি পড়েননি, অর্ধেক পড়েছেন? বিশ্বাস করতে বলছি। আপনার আচার আচরণের কতটা সত্যি আর কতটা ভান দয়া করে বলবেন? 50-50, অর্ধেক ভান, অর্ধেক সত্যি। এই চিঠিটা আমি পড়ে ফেলেছি, কিছু মনে করবেন না। আই এম সরি। আচ্ছা, আপনি কি রূপা মেয়েটিকে নিয়ে একদিন আমাদের বাসায় আসবেন? ওনাকে দেখব। উনি যদি আসতে না চান, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। আচ্ছা, একদিন নিয়ে যাব। এশা দরজা খুলে তাকিয়ে রইল। মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না। মাফলার দিয়ে মাথা ঢাকা। চিনতে না পারার সেটা একটা কারণ হতে পারে।
কেমন আছেন? এশা যন্ত্রের মতো বলল, ভালো। আপনার পরীক্ষা কেমন হলো খোঁজ নিতে এলাম। ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম। এশা দরজা বন্ধ করে দিল। রাত ৮টা বাজে। টিভিতে বাংলা খবর হচ্ছে। খবর পাঠকের মুখ দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এদের বাড়ি পুরোপুরি নিঃশব্দ। একটু অস্বস্তি লাগে। আপনার দাদিমা ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছেন। কাজের মেয়েটা যে চলে গিয়েছিল ফিরেছে? না। আমি কি বসবো? বসুন। আমি বসলাম। এশা আমার মুখোমুখি বসলো। তার চোখে আজ চশমা নেই। সে মনে হয় শুধু পড়াশোনার সময়ই চোখে চশমা দেয়। মেয়েটার চোখ দুটো খুব সুন্দর। আজ এশাকে আরও সুন্দর লাগছে। একটু বোধহয় রোগাও হয়েছে। কানে সবুজ পাথরের দুটো দুল। ওই রাতে দুল দেখিনি। হিমু সাহেব, ওদিন আপনি আমাদের কিছু না বলে চলে গেলেন কেন? আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলেছিলেন, কাজেই আপনাদের বিরক্ত করলাম না, বিদায় হয়ে গেলাম। এশা তীক্ষ্ণ গলায় বলল, আমি হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম, আপনাকে কে বলল? ও বলেছে? আমি অনুমান করেছি। তারপর মোর্শেদ সাহেবের সঙ্গেও কথা বললাম। ওনার খিলগাঁওর বাসাতেও গিয়েছি। আমি আপনার ব্যাপার কিছু বুঝতে পারছি না। ওকে কি আপনি আগে থেকে চিনতেন? না, চিনতাম না। ওই রাতেই প্রথম পরিচয় হলো। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন? সবসময় কি তাই করেন? কাউকে পছন্দ হলে করি। ওনাকে আমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। এশা চাপা গলায় বলল, পাগল কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এমন মানুষরা কম্পেনিয়ন হিসেবে খুব ভালো। সাধারণ মানুষরা বোরিং হয়, কিন্তু এরা বোরিং হয় না। আপনার কাছে কিন্তু হয়েছে। আমার কাছে হয়েছে কারণ আমাকে তার সঙ্গে জীবনযাপন করতে হয়েছে। একজন বিকৃত মস্তিষ্ক মানুষের সঙ্গে জীবনযাপন ক্লান্তিকর ব্যাপার। যাই হোক, আপনি এসেছেন যখন বসুন। দাদিমা বাসায় নেই। উনি চলে আসবেন। আপনি চা খেতে পারেন। আজ ঘরে চা চিনি সবই আছে। আমি আজ উঠব। কোনো একদিন ভোরবেলায় আসবো। না, আপনি বসবেন। দাদিমা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি চলে যাওয়ায় ওই দিন আমার উপর অনেক রাগ করেছিলেন। ওনার ধারণা আমি আপনাকে বিদায় করে দিয়েছি। আজ আপনি দাদিমার মাথা থেকে ওই ধারণা দূর করবেন এবং আপনার ঠিকানা লিখে রেখে যাবেন। আপনার দাদিমা না আসা পর্যন্ত আমাকে এখানে একা একা বসে থাকতে হবে? আমি থাকবো আপনার সঙ্গে। একা বসিয়ে রাখবো না। আমরা কী নিয়ে কথা বলবো? দুজন মানুষ তো চুপচাপ মুখোমুখি বসে থাকতে পারে না। আমাদের কথা বলতে হবে। বলুন কথা। আপনার দাদিমার কি ফিরতে রাত হবে? বেশি রাত হবার কথা না। তিনি জানেন আমি এখানে একা আছি। আমি টিভির দিকে মুখ ফিরিয়ে নিলাম। শব্দহীন খবর পাঠ দেখতে মন্দ লাগছে না। একটা আলাদা মজা আছে। খবর পাঠকদের কখনোই খুব খুঁটিয়ে দেখা হয় না। তাদের কথাই শুধু শোনা হয়। কথা বন্ধ করে দিলেই শুধু ব্যক্তি হিসাবে তারা গুরুত্বপূর্ণ হয়ে পড়েন। তাদের খুঁটিয়ে দেখতে ইচ্ছা করে। হিমু সাহেব, জি, ও যে অসুস্থ সেই খবরটি কি আপনাকে দিয়েছে? এপিলেপসির কথা বলছেন? হ্যাঁ, জি, উনি আমাকে বলেছেন। বিয়ের আগে কিন্তু আমাদের কিছু বলেনি। এমন ভয়ংকর একটা অসুখ সে গোপন করে রেখেছে। বিয়ের আগে অসুখটা হয়তো ভয়ংকর ছিল না। সবসময় ভয়ংকর ছিল। ৬ বছর বয়স থেকেই এই অসুখ নিয়ে সে বড় হয়েছে। তাহলে মনে হয় উনি অসুখে অভ্যস্ত হয়ে যাওয়ায় এটা হয়েছে। উনি ধরেই নিয়েছেন যে তার অসুখের ব্যাপারটা সবাই জানে। নতুন করে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। ইচ্ছা করে যে তিনি এই ব্যাপারটা গোপন করেছেন তা আমার মনে হয় না। আপনি কি তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন? তা করছি। উনি আমার বন্ধু মানুষ। বন্ধুকে বন্ধু ডিফেন্ড করবে। বাইরের কেউ করবে না। তাছাড়া এখন তো আপনারা আলাদা হয়ে গেছেন। উনার যা কিছু মন্দ তা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? উনার ভালো যদি কিছু থাকে তা নিয়ে থাকুন। ওর ভালো কিছু নেই। ও পুরোপুরি অসুস্থ একজন মানুষ। খিলগাঁও বাসায় আপনি গিয়েছেন। সেখানে কি কোনো আম গাছ দেখেছেন? দেখেননি। ও কিন্তু প্রায়ই বাসার সামনে একটা আম গাছ দেখে। আম গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একবার রাত দুপুরে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, "এসা চলো আমরা দুজন গাছটার নিচে বসি।" আপনি নিশ্চয়ই বসতে যাননি? না, যাইনি। গেলে ভালো হতো। আপনি যদি বলতেন, "চলো বসি গাছের নিচে।" কিংবা যদি বলতেন, "তোমার এই আম গাছের ডালে একটা দোলনা টানিয়ে দাও। আমি দোলনায় চড়বো।" তাহলে খুব ইন্টারেস্টিং হতো। এতে কি পাগলামির প্রশ্রয় দেওয়া হতো না? না, হতো না। আপনি যাকে পাগলামি ভাবছেন তা হয়তো পাগলামি নয়। আলেকজান্ডার পুশকিন তার বাড়ির সামনে সবসময় একটা দিঘি দেখতে পেতেন। জ্যোৎস্নারাতে দিঘির পাড়ে বেড়াতে যেতেন। একজন বিখ্যাত ব্যক্তি পাগলামি করে গেছেন বলেই পাগলামিকে স্বীকার করতে হবে? না, হবে না। এমনি বললাম। আপনি ওই লোককে ছেড়ে এসে ভালোই করেছেন। ও বেশিদিন বাঁচবেও না। স্বামীর মৃত্যু আপনাকে দেখতে হবে না। আপনাকে বিধবা শব্দটার সঙ্গে যুক্ত হতে হবে না। বিধবা খুব পেলেটেবল শব্দ নয়। তাছাড়া একজন ভয়াবহ অসুস্থ রুগ্ন মানুষের সঙ্গে যুক্ত থেকে নিজের জীবনটাকে নষ্ট করবেন কেন? একটাই আপনার জীবন, একটাই পৃথিবী।
দ্বিতীয় কোনো পৃথিবী আপনার জন্য নেই। সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মোর্শেদ সাহেবের আপনাকে প্রয়োজন নেই। তার আছে নিজস্ব পৃথিবী, নিজস্ব আম গাছ। অল্প যে কদিন বাঁচবেন তিনি তার আম গাছ নিয়েই কাটিয়ে দিতে পারবেন। আপনার তো কোনো আম গাছ নেই, কাজেই আপনার একজন বন্ধু প্রয়োজন। ওমর খৈয়াম পড়েছেন? এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। ও মারা যাবে কেন? শরীর খুবই খারাপ, তাছাড়া টাকা পয়সাও নেই। বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা খুব তাড়াতাড়ি মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তখন খেয়ে না খেয়ে পথে পথে ঘুরতে গিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলবেন। আপনি জানেন না ওর অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে। ওই লোক কি আত্মীয় স্বজনের কাছে যাবে? হাত পাতবে ওদের কাছে? না। এসা, আমি উঠবো, আরেকদিন আসবো। আপনার দাদিমার জন্যে আর অপেক্ষা করতে পারছি না। আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট আছে, রাত ৯টায় অ্যাপয়েন্টমেন্ট। ৯টা প্রায় বাজতে চললো। কবে আসবেন? খুব শিগগিরই আসবো। এসা, আপনাকে আরেকটা কথা বলার প্রয়োজন মনে করছি। কথাটা হচ্ছে, আমার কথাবার্তা থেকে দয়া করে কোনো ভ্রান্ত ধারণা নেবেন না। মনে করবেন না আমি খুব কায়দা করে মোর্শেদ সাহেবের কাছে আপনাকে ফিরে যেতে বলছি। আপনি বলছেন না? অবশ্যই না। মোর্শেদ সাহেব যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেন আমি হয়তোবা বলতাম। সেই সম্ভাবনাও একেবারেই কম। উঠি এসা। ডক্টর ইরতাজুল করিম সাহেবও ঠিক এশার মতো ভঙ্গিতে আমার দিকে তাকালেন, যেন চিনতে পারছেন না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি হিমু। কী ব্যাপার? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? আপনি ডায়েরিতে লিখে রেখেছেন। প্রথম যেদিন এসেছিলাম সেদিনই বলেছিলেন ১ সপ্তাহ পর রাত ৯টার দিকে আসতে। বসবো? বসুন। শুরু করব? কী শুরু করতে চাচ্ছেন? জীবন কাহিনী। আমার বাবা কী করে আমাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করতে লাগলেন। তিনি কতটুকু পারলেন, কতটুকু পারলেন না। অর্থাৎ ওই রাতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু। হিমু সাহেব। জি? আমার একটি মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আপনি সেই খবর খুব ভালো করেই জানেন। ওর এখন স্কিন গ্রাফটিং হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া কেটে লাগানো হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। রোগী দেখছি না। কিছু করার নেই বলে চেম্বারে বসেছি। আমি তাহলে যাই? এসেছেন যখন বসুন। আমার কাছে আপনার একটি ডিনার পাওনা আছে। আসুন আমরা একসঙ্গে ডিনার করি। ঘরে গত ৭ দিন ধরে রান্নাবান্না হচ্ছে না। আমার স্ত্রী থাকেন হাসপাতালে। কাজেই আমরা কোনো একটা হোটেলে বসবো। আপনার আপত্তি আছে? না, আপত্তি নেই। চলুন তাহলে ওঠা যাক।